দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2026। বইমেলা ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে 15 মাস পর্যন্ত। প্রিয় দর্শক, লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 20 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ওয়ান স্কোয়ার স্টোরিজ। প্রদর্শনী চলবে 14 মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। লজ্জা যেমন নারীর ভূষণ, অলংকার নারীর তেমন মর্যাদা। এখন লেকচারে যদি এই অলংকারটা একটু দেখাইতেই না পারে, তাহলে মাইন্ডসে তো মনে করবো যে সুরুজের খালি ওই একটা সেই নিয়ে আছে। হ্যাঁ, তাহলে আমার মান সম্মান থাকে? তোমার যদি দোষ নাই থাকে তাই না পেদ কোন সাহসে আমগো বাইতে আমারে কথা শোনা যায়? তোমার দোষ নাই মানলাম, তুমি পিছনের দরজা দিয়ে পালাইছিলে কেন? মাগো, তোমার ডরে। এই দেশে কি আর মাইয়া ছিল না? 7 কিলোর একটি গ্রাম। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফ ও মোহাম্মদ আনোয়ার শাহাদাত খানের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী তাহমিনা সুলতানা মৌ। শুভ সকাল আপু। শুভ সকাল। কেমন আছেন? ভালো, তুমি ভালো আছো? খুব ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। সাধারণত আমরা আপনাকে খুব একটা ইন্টারভিউ বা টক শোতে পাই না, সেক্ষেত্রে আজকে আমাদের আয়োজনে বা আমাদের আমন্ত্রণে যে আপনি সাড়া দিয়েছেন, অসম্ভব কৃতজ্ঞ বোধ করছি। সবকিছু মিলে কেমন যাচ্ছে আপু সময়টা? আলহামদুলিল্লাহ, খুব ভালোই যাচ্ছে। কাজের সাথে আছেন, কাজের মধ্যে আছেন, অভিনয়, নাচ, আবার মঞ্চে আমরা আপনাকে এর মধ্যে পাচ্ছি। কোনটা সব থেকে বেশি এনজয় করছেন? লাইফের কোন পার্টটা সবচেয়ে বেশি এনজয় করছেন? সব কিছুই এনজয় করছি, কারণ আমি আসলে আনন্দটা খুঁজে নিতে পছন্দ করি। আচ্ছা, হ্যাঁ, যেটা আমার ভালো লাগে আমি সেই কাজটাই তো করি। আমার নাচ করতে ভালো লাগে, আমি নাচ করি। আমার অভিনয় করতে ভালো লাগে, আমি অভিনয় করি। তো এই সব কিছুর মধ্যে আমি আনন্দটা নিয়ে নেই। আর আলহামদুলিল্লাহ আমি আমার প্রফেশনে এখনো আছি, তাই না? দীর্ঘদিন ধরে কাজ করছি, খুব বেশি কাজ করছি না, অল্প কাজ করছি, কিন্তু আছি এখনো। এটাই তো অনেক বড় বিষয়। নিঃসন্দেহে। কিন্তু আপু, আমরা আপনাকে দেখেছি আপনি সবসময় খুব বেছে কাজ করেছেন। যারা প্রফেশনালি আসলে অভিনয় শিল্পী বা নৃত্যশিল্পী হিসেবে কাজ করে, তাদের ক্ষেত্রে আসলে বেছে কাজ করবার সুযোগটা বেশ কম থাকে, কিন্তু আপনি সেটা খুব সুন্দরভাবে মেনটেন করেছেন। এটা কিভাবে সম্ভব হচ্ছে? প্রথম একদম শুরুর দিকে কিন্তু খুব একটা বেছে কাজ করতে পারিনি, অনেক কাজ করতে হয়েছে, কারণ শেখার জন্য। আমি তো অভিনয়টা শিখে আসিনি, নাচটা শিখে এসেছি, কিন্তু অভিনয়টা শিখে আসিনি। সেই কারণে অনেক নাটকে অভিনয় করেছি। তারপর আস্তে আস্তে চরিত্র বদলেছে। নায়িকা থেকে অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে চলে গেছি। স্টেপ বাই স্টেপ আমার চরিত্রগুলা পরিবর্তন হয়েছে। সেই এতে যখন মনে হয়েছে ওই নাটকটার মধ্যে ওই চরিত্রটা গুরুত্বপূর্ণ, তখনই আমি ওটাতে কাজ করেছি। আচ্ছা। তো সব নাটকে তো আমাদের চরিত্র অত গুরুত্বপূর্ণ থাকে না, যার কারণে কাজ করাটা একটু কম হয়। এখন কোন কোন নাটকে কাজ করা হচ্ছে যদি মনে থাকে আর কি? না, এই মুহূর্তে কোনো সিরিয়ালে কাজ করছি না, কারণ আমি অনেক দিন ধরে সিরিয়ালে কাজ করছিলাম। হঠাৎ করে মনে হলো যে একটু ব্রেক নেই, এখন অনেক বেশি সিঙ্গেলে কাজ করছি। আচ্ছা। তো 2-3টা কাজ করেছি। এর মধ্যে মন প্রিয়া নামে একটা নাটকে কাজ করেছি মাহিদুল মুহিমের, তপু খানের হ্যাপি ডিভোর্স,
তারপর গোলাম সোহরাব দোদুলের মাছেরাও কথা বলে, এরকম কয়েকটা নাটকে কাজ করেছি, ওগুলা সামনে আসবে। আসলে নাটকে যখন আপনারা কাজ করেন তখন এটা থাকে এই বিষয়টা চিন্তা থাকে না মনে হয় নাটকটা কবে অন এয়ার যাবে, কোন চ্যানেলে অন এয়ার না, যাবে? এটা আমরা একদমই জানি না। যখন হচ্ছে অন এয়ার যায় তখন কি নাটক দেখা হয় নিজের নাটক? হ্যাঁ, আমি দেখি। আচ্ছা। হয়তো সেদিন দেখতে না পারলে এখন তো সুবিধা আছে, ইউটিউবে চলে যায়, তখন ওইটা দেখে ফেলি। আমি দেখি যে কি করলাম বা গল্পটা কেমন হলো, হ্যাঁ। সব মিলিয়ে দেখতে পছন্দ আপনার করি। কাজের সবচেয়ে বড় সমালোচক কে? কার কাছে আসলে নিজের কাজের ফিডব্যাকটা নিতে পছন্দ করেন? আগে তো আমার বাবা অনেক বেশি সমালোচনা করতো, মানে ডাইনিং টেবিলে বসে তখন কি নাটক যাচ্ছে, কি কাজ করছে ওটা নিয়ে কথা হতো। এখন তো আব্বু নেই, এখন আমার হাজবেন্ড আমার সামনে হয়তো বা দেখে না, বাট আমি হঠাৎ করে হয়তো বা দেখলাম যে আমার কোনো নাটক দেখছে, হয়তো বা বললো এটা ভালোই করছো বা একটা কমেন্ট করলো, সেটা একটা মানে ছোট comment। একটা ফিডব্যাক, কিন্তু সেটা হ্যাঁ, ম্যাটার করে matter লাইফে অনেক। করে। আপনার একটা ছোট মেয়ে আছে 11 বছর বয়স এবং সেও নাচ শিখছে। সবচেয়ে আনন্দের বিষয় এটা আমার কাছে মনে হয় যে আপনি যেই গুরুজিদের কাছে তালিম নিয়েছেন নাচের, শিবলি মোহাম্মদ এবং শামিমারা নিপা, তাদের কাছে আপনার মেয়ে শিখছে, এই ব্যাপারটা আসলে কতটা আন্দোলিত করে আপনাকে? আমি বলতে পারবো না যে আমি কতটা মানে গর্ববোধ করি, কারণ স্যার যখন আমার মেয়েকে আদর করে বা বলে যে এই ওয়ানিয়া এদিকে আসো, আমার খুব ভালো লাগে, মনে হয় যে আমি আমার ছোটবেলাটা দেখছি। মানে সত্যি আমি অনেক এনজয় করি, কারণ আমার মেয়েকে যখন আমি নাচের প্রোগ্রামে যখন সাজাই তখন আমি একদম আমার ছোটবেলার কথা মনে হয়। নিজেকেই দেখেন আমি একদম আমি নিজেকে দেখি, এবং আমার মেয়ে দেখতে অনেকটা আমার মতোই। আচ্ছা। সবাই জানে ফেসবুকে আমি অনেক ছবি পোস্ট করি, আমি আমার ছোটবেলার ছবি, আমার নাচের গেটআপের ছবি, ওর ছবি মিলিয়ে পোস্ট করি, আমার খুব ভালো লাগে। এবং শিবলি স্যার নিপান্টির কাছে ও শিখছে, মানে এখনো ওই স্কুলে শিখছে, স্যারের কাছে হয়তো বা নেক্সট ইয়ার থেকে সিনিয়রদের তো স্যার শিখায় যাবে। তো আমার কাছে মনে হয় যে আমি তাদের কাছ থেকে কিছুটা হলেও তো শিখতে পেরেছি। আমার মেয়ে যদি সেটুকুও পারে সেটাই অনেক বেশি, অনেক। তাদের সান্নিধ্যে থাকাটাই তো অনেক বড় ব্লেসিংস। একেবারে সেটা। আপু, অনেকদিন পর মঞ্চে আসলেন আপনি আত্মজয় নিয়ে, কেমন লাগছে কাজ? মানে যখন প্রথম আত্মজয় নিয়ে মঞ্চে উঠলেন ঠিক সেই মুহূর্তে আসলে কি কাজ করছিল মাথার মধ্যে? আমি এইটার পুরো ক্রেডিটটা দিব মোমেনা আপাকে, মানে মোমেনা চৌধুরী। ওনার একটা দল আছে, হ্যাঁ, ওনার রচনা এবং নির্দেশনা দিয়েছে শামীম সাগর। ওনাদের একটা রেপার্টরি দল আছে সুন্নন থেকে যখন আমাকে বললো না যে মো তুমি আমার সাথে কাজ করবে আত্মজয়ে কাজ করার জন্য, আমি বললাম যে অনেক বছর পর কাজ করব, ভালো লাগবে, মানে পারবো, একটা দ্বন্দ্ব কাজ করছিল। পারবো, কারণ সময় দেয়াটা অনেক গুরুত্বপূর্ণ মঞ্চে। তো আমি পারবো কিনা, তারপর ঠিক আছে কাজটা করি। আর গল্পটা হচ্ছে খুবই সুন্দর। এই যে আমাদের মধ্যে একটা আত্মহত্যার যে বিষয়টা বেড়ে গেছে, সেটার উপরে যে জীবনটা যে সুন্দর, জীবনটাকে নতুন করে দেখা যায়, নতুন করে বাঁচাও যায়। হ্যাঁ, আমাদের অনেক খারাপ সময় যায়, তাই না? তারপরও তো আমাদের জীবনটাকে নিয়ে আমাদের চলতে হয়। তো এইটার উপরে গল্পটা, একটা একটা মানে ছেলে আর আমার দুজনের কথোপকথন, এবং তার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে মোমেনা আপা আসে। সুন্দর, 3 জনের একটা টিম, 4 জনের একটা টিম, আরেকটা মেয়ে আছে এখানে, 4 জনের একটা টিম, ছোট্ট একটা গল্প, কিন্তু মেসেজটা অনেক ইম্পর্টেন্ট, যে জীবনটা সুন্দর, এটাই। সেটাই। এবং এখানে কাজ করে আমার খুব ভালো লেগেছে। যে চরিত্রটার কথা আপনি বলছিলেন যে আত্মজয়ের যে চরিত্রে আপনি কাজ করেছেন, এই চরিত্রের জন্য আপনাকে কি আলাদা কোনো প্রস্তুতি নিতে হয়েছে বা কিভাবে প্রিপেয়ার করেছেন নিজেকে? ডিরেক্টর আমাকে অনেক হেল্প করেছে ওই সময়, যে একটা মানুষের মানসিক অবস্থা কিরকম হলে যে সে সুইসাইড করতে যায়, কতখানি বিপদে পড়লে মানুষ ওই জায়গা পর্যন্ত চলে যায়, ওই ফিলিংসটা সে আমার সাথে শেয়ার করেছে। আমিও তার সাথে কথা বলেছি, বিভিন্ন সাথে কথা বলে মনে হয়েছে, সাথে এটাও মনে হয়েছে আসলে কারো জন্য বা কোনো একটা ঘটনার জন্য আমি আমার জীবনটাকে শেষ করে দিব, সেটা তো হতে পারে না। কারণ আমার জীবনটা আমার কাছে যেমন মূল্যবান, আমার বাবা মার কাছেও কিন্তু, আমার প্রিয় মানুষদের কাছে। হ্যাঁ, প্রিয় মানুষদের কাছে তো অবশ্যই, বাবা মা বলবো, স্বামী সন্তানের কাছে, কারণ এই জীবনটা তো শুধু আমার একার না, আমার সাথে কিন্তু অনেকগুলো মানুষ আছে। আমি হয়তোবা আমার জীবনটাকে মনে করছি কেউ আমাকে লাভ করে না, আমি হয়তোবা সুইসাইড করে ফেললাম, কিন্তু এর পরে কি হবে একবার কি কেউ চিন্তা করে? সেটাই। তো সেই কারণে মানে গল্পটা নিজের জীবনকে যাপন করাটা আসলে নিজেরই দায়, নিজেরই দায়িত্ব, এবং সেটা প্রিয় মানুষদের জন্য বা কাছের মানুষদের জন্য, এবং ডেফিনেটলি আমার নিজের জন্য। আপু, আপনার ছোটবেলাটা কেমন ছিল? মানে আমরা তো জানি যে আপনি একটা
সাংস্কৃতিক পরিমণ্ডলেই বেড়ে ওঠা আপনার, কিন্তু আপনার ছোটবেলাটা এখন যখন ফিরে তাকান কোন বিষয়গুলো খুব বেশি মনে পড়ে? আমার ছোটবেলাটা আসলেই খুব সুন্দর ছিল, কারণ আমরা 3 বোন, বাবা মা, আমাদের বাসায় অনেক বেশি আনন্দ ছিল। হ্যাঁ, মা পিঠা বানাচ্ছে, ওই পিঠাটা নিয়ে হয়তো বা অনেক বেশি আনন্দ বা একটা হতো, উৎসবের মতো। উৎসবের মতো। আমি সবার ছোট, আমার বড় বোন শাবনাজ, হ্যাঁ। তারপরে আমার মেজ বোন সোনিয়া, তারপরে আমি। তো দেখা যেত বড় আপু আর সোনিয়াপুর মধ্যে লেগেই থাকতো। আচ্ছা, থাকে না 2 বোনের মধ্যে ঝগড়া, আমি তো 3 নাম্বার ছোট। তো এমনও হয়েছে, মনে করো যে বড় আপু ওয়াশরুমে গেছে, আগেকার বাসায় যেটা হচ্ছে ভেন্টিলেটর ছিল বাথরুমে, মেঝো আপু হয়তো বা ভেন্টিলেটর দিয়ে বড় আপুর গায়ের মধ্যে ঠান্ডা পানি ঢেলে দিল। মানে বুঝতে পারো বাসার অবস্থা এরকম চলতো আমাদের বাসায়, সারাক্ষণ হইচই। মানে আপনি তাহলে একটু শান্ত ছিলেন। আমি শান্ত থেকে, আমি একটু ছোট ছিলাম তো, মানে আমাকে কেউ খুব একটা কাউন্ট করতো না। মানে ফ্যামিলির সবাই মনে করো এনি প্রোগ্রামে, বড়াপুর ডাক নাম হচ্ছে তানি, তানি আসলো কিনা সেটাই অনেক ইম্পর্টেন্ট, বা আচ্ছা। সোনিয়াকে ইম্পর্টেন্ট। আমাকে মনে হয় আমার ফ্যামিলি, মানে আমার মামা, চাচা, ফুপু, এরা কাউন্ট করছে লাস্ট 10 ইয়ার্স ধরে যে মৌ নামের একজন আছে ফ্যামিলিতে। আচ্ছা, এই যে চিত্রনায়িকা শাবনাজ, যিনি আপনার বড় বোন, আপনি বলছিলেন বাসার ডাকনামটা তানিয়া। হ্যাঁ। তো ছোটবেলায় কি আপনি এটা উপলব্ধি করতেন যে আপনার বড় বোন একজন সেলিব্রিটি? না, আসলে ওভাবে, মানে আপু যখন ফিল্ম করে 91-এর দিকে, তখনও আসলে ওভাবে বুঝি নাই। পরে কিন্তু স্কুলে যখন যেতাম, হ্যাঁ। আপুর ছবিটা রিলিজ হওয়ার পরে তখন বুঝতাম হ্যাঁ আমার বোন একজন সেলিব্রিটি। আচ্ছা। এবং বাসায় অনেক মানুষ আসতো, আপুকে দেখতে আসতো, সব কিছু মিলে ওই ফিলিংসটা তো ছিল। আর আমি এফডিসিতে যেতাম আপুর সাথে মাঝে মাঝে শুটিং এ? হ্যাঁ, শুটিং দেখতে যেতাম। আমার ফ্রেন্ডদেরকে নিয়েও আমি একবার এফডিসিতে গিয়েছিলাম শুটিং দেখতে, আপুর শুটিং দেখাতে নিয়ে গিয়েছিলাম। দারুণ ব্যাপার। হ্যাঁ। এবং আপনার জন্য প্রাউড মোমেন্ট। হ্যাঁ, অবশ্যই অনেক প্রাউড মোমেন্ট ছিল। তখন মনে হয়নি যে আমি বড় হয়ে নায়িকা হতে চাই? না, নায়িকা হতে কেন জানি চাইতাম ইচ্ছে করেন? না। না না, আমার যেটা ছিল, আমি একটু নৃত্যশিল্পী হতে চেতাম। হ্যাঁ। মানে আমার খুব ইচ্ছা ছিল আমি নাচ করব। ছোটবেলা থেকেই নাচের প্রতি একটা আগ্রহ ছিল। নাটকে কিন্তু আমি একদমই হুট করে এসেছি, আমার কোনো প্ল্যান ছিল না, প্রিপারেশন ছিল না, কেমন করে করে যেন নাটকে চলে আসলাম। তারপর যেটা ফিল করলাম, আসলে বাবা যেহেতু অভিনয় করতো মঞ্চে, বাসায় বড়াপু করতো, সবকিছু মিলে আসলে এই এই মিডিয়াটা আমাকে অনেক বেশি টানে। হ্যাঁ, বা মিডিয়ার মধ্যে আপনি বেড়ে হ্যাঁ, উঠেছেন। যার কারণে এই কাজটা আমাকে আমার অনেক ভালো লাগে। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথম দাঁড়িয়েছিলাম একটা অ্যাডের শুটিংয়ে, স্টারশিপ কন্ডেন্স মিল। ওটার ডিরেক্টর ছিল আফজাল হোসেন, ক্যামেরায় ছিল আমাদের সালাউদ্দিন লাবলু ভাই। ড্রেস তো আমরা নিয়ে গেছি, তার আগে তাও দেখেছে আফজাল ভাই আমাদেরকে। তো আমি একটা ইয়েলো না কি কালারের জন্য একটা ড্রেস পরেছিলাম। হ্যাঁ, আফজাল ভাইয়ের সামনে দাঁড়িয়েছিলাম, কক্সবাজার শুটিং হচ্ছিল। আফজাল ভাই আমাকে দেখে বলে, না ও ভাল লাগছে না। আচ্ছা, ভাল লাগছে না, আরেকটা ড্রেস পরি, ভাল লাগছে না, কোনো কিছুতেই ভাল লাগছে না। আমি তো আপসেট, কেন ভাল লাগছে না। তো ঘটনা যেটা হয়েছে, যখন তার অফিসে আমি গিয়েছিলাম বা দেখা হয়েছে, তখন তো মেকআপ ছাড়া ছিল। আচ্ছা। আর ওই সময় আমি অনেক শুকনা ছিলাম, হ্যাঁ। ফেসটা আরো লম্বা ছিল। তো মেকআপ ম্যান যখন আমাকে মেকআপ করিয়ে দিয়েছে, সে তো তার মধ্যে করে মেকআপ করিয়েছে, এগুলো গাল টাল কেটে দিয়েছে, কাটার তো কিছু ছিল না তখন, ডাবল চিন তো তখন ছিল না। মুখস্থ মেকআপ দিয়ে হ্যাঁ, করে মুখস্থ, দিয়েছেন। যার কারণে আমার ফেসটা কেমন জানি পচা হয়ে গেছে। সেই জন্য বারবার আমাকে আফজাল ভাই বলছেন, না ভাল লাগছে না, ভাল লাগছে না। পরে বুঝতে পেরেছি আসলে ভালো না লাগার কারণটা। তারপর নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকের একটি টেলিছবিতে আপনি প্রথম হ্যাঁ, কাজ ওই করেন। ওই ইয়েটা নাটক অ্যাডের শুটিং এর সময়ই ঘটনা। ওই সময় সরোয়ার ফারুকী ভাইদের একটা নাটকের, ওটা ছিল একটা টেলিছবি, চোর চোর। ওটাতে তাদের একটা আর্টিস্ট তাদেরকে ফাঁসিয়ে দেয়। তো তখন তারা এসে আফজাল ভাইকে বলে যে একটা মেয়ে যদি মানে কাজ করতো, আপনার এখানে তো অনেকেই ছিল তখন, আমি, তিন্নি, আচ্ছা। মিলা, আমরা সবাই ছিলাম। একজন তখন আফজাল ভাই বলল, আচ্ছা তাহলে মৌ করতে পারে, কারণ হয় না যে ওর বোন অভিনয় করে, বাবা অভিনয় করে, ওকে বলতে পারেন। তখন আমি এই চোর চোরে অভিনয় করি টেলিছবিতে। ওইটাও আসলে বুঝি নাই কিছু একটা, মানে ওটার জন্য কি একটা গল্প ছিল। তা আমাকে সারাদিন ঘুরতে বলতো, ফুল দিয়ে সাজতে বলতো, আমি ওগুলাই করতাম। ওটা যে খুব সিরিয়াস কোনো কিছু হচ্ছে সেটাও আসলে মানে
বয়সটাও কম ছিল, আসলে বুঝতে পারি নাই ঠিক মতো। পরে এসে রিয়েলাইজ করেছি আচ্ছা অভিনয়টা অনেক কঠিন, না বুঝেই আসলে শুরু করে দিয়েছিলাম। আপনার বাবা এস.এম. হুমায়ুন হুমায়ুন। এবং উনি একজন প্রতিষ্ঠাতা ছিলেন একটি নাট্য দলের, নাট্যচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তো বাবার কাছ থেকে আসলে মানে কি ধরনের, মানে বাবা কি বলতেন আপনাকে, জীবন নিয়ে বলি, অভিনয় নিয়ে বলি, বা আপনার যেই ভালো লাগার জায়গা নৃত্য, কি বলতেন আপনাকে? কারণ বাবা মারাই তো আমাদেরকে পথ দেখান। মানে আব্বুর যেটা ছিল যে তোমার যেটা করতে ভালো লাগে তুমি সেটাই করো, কিন্তু কিছু একটা করতে হবে। আচ্ছা, শুধু পড়ালেখা করবে না, তার সাথে কিছু একটা করতে হবে, সেটা তোমার যেটা ভালো লাগে এটা বলতো। আর থিয়েটার নিয়ে আব্বার একটু অভিমানও ছিল। সো ওইটা নিয়ে যখন আমি থিয়েটারে কাজ শুরু করি, আমি প্রথম মানে নাট্যচক্রে একটা প্রোডাকশন করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আই মৌ আসো কাজ করো এই টাইপের, মানে একটা দলে যোগ দেওয়া ওভাবে কিছু ছিল না। কিন্তু আমি যখন সিরিয়াসলি কোনো দলে যোগ দিই সেটা ছিল সুবচন। সুবচন থেকে যখন আমি একটা প্রোডাকশনে কাজ করি, এবং রূপবতী নাম ছিল ওটা, ডিরেকশন ছিল খালেদ খানের, এবং প্রতিদিন রিহার্সাল হচ্ছে, আমি পারছি না, আমি বাসায় যেয়ে কান্না করছি, থাকে না একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে, আমি কোনোভাবেই যে ওই সময় আব্বা বলতো তোমাকে মানা করছিলাম থিয়েটার করার দরকার নেই, মানে এই লোডটা নেওয়া। এবং আলটিমেটলি মানে বাবা চাইতেন না যে আপনি থিয়েটার না, বিকজ আলটিমেটলি ওই দলের সাথে আমার যে এন্ডিংটা হলো, মানে সবকিছু নিয়ে সেটা ভালো ছিল না। হ্যাঁ, তো মানে রূপবতী নাটকটা শেষ পর্যন্ত আমি করতে পারিনি বিভিন্ন কারণে। এই কারণে আব্বা বলতো যে আমি জানতাম তুই কষ্ট পাবে, সেই জন্যই বলেছিলাম এটা করার দরকার নেই। ওই মানসিকতাটা আসলে থাকতে হয়, মানে একটা দলের সাথে থাকতে হলে যে অনেক সময় পজিটিভ হবে, অনেক সময় যে নেগেটিভ কোনো পরিস্থিতি আসলে মানিয়ে নেবার যে ক্ষমতা। আমার কাছে মনে হয় আপু যে এই যে চড়াই উতরাইগুলো, এই যে ছোট ছোট দুঃখ কষ্ট, কিছু না পাওয়ার বেদনা, এগুলো আসলে একজন অভিনয় শিল্পীকে ঋদ্ধ করে অভিনয়ের ক্ষেত্রে। আসলে নিজের জীবন নিয়ে পরিকল্পনাটা কি, কিভাবে কাজ করতে চান, কি কি কাজ করতে চান? যেহেতু আপনি নিজে কখনো নাচ শিখেছেন, কখনো নিজে নাচের স্কুল দেবার চিন্তা আছে কিনা? না, নাচের স্কুল দেবার চিন্তা নাই, কারণ এত ভালো নৃত্যশিল্পী আমি না। আমি এখন একটা নৃত্যশিল্পী ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি, ওখানে তারা আমাকে ডাকে, আমি যাই। এটাই অনেক বড় বিষয় আমি মনে করি, কারণ আমি মনে করি না আমি অত বেশি যোগ্য যে আমি কাউকে শিখাবো। একটা সময় ছিল যখন আমি নিজে প্র্যাকটিস করতাম, তখন আমি একটা স্কুলে বাচ্চাদেরকে শেখাতাম, কিন্তু এখন তো আমি নিজে করছি না, তো এখন আমার কাছে ওই সাহসটা হয় না শেখানোর জন্য। আর জীবন নিয়ে পরিকল্পনা আলহামদুলিল্লাহ যেমন যাচ্ছে এরকমই যদি যায় তাহলে আর কোনো কমপ্লেন নেই। আমার কখনোই খুব বেশি চাওয়া ছিল না আমাকে ফেমাস হতে হবে, আমাকে এটা হতে হবে, আমার কখনোই ছিল না। এখন কোনো আক্ষেপ কাজ করে না? না, আমি যেটা আমার জন্য ভালো ছিল আমি সেটাই পেয়েছি। আমি তো মনে করি আমি আমার মান সম্মান নিয়ে কাজ করছি, সেটা অনেক বড় একটা বিষয়। ইন্ডাস্ট্রিতে সবাই আমাকে সম্মান করে, কেউ অ্যাটলিস্ট আমার সম্পর্কে কোনো বাজে কথা বলতে পারবে না, এটাই তো অনেক বড় প্রাপ্তি আমি মনে করি। এবং দিন শেষে যে আমার পরিবারটা তারা আমাকে সম্মান করে, তারা আমার কাজটাকে সম্মান করে, সেটাও আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি মনে হয়। অনেক ভালো লাগছিল আপু আপনার সাথে কথা বলতে। আসলে ইতিবাচক মানুষরা এমনই হয়, যেখানে যায় নিজের একটা আলাদা অরা ক্রিয়েট করে ফেলে, এবং তাদের সাথে কথা বলাটা ভীষণ রকম আনন্দদায়ক হয়ে যায়। আমাদের সময়টা খুব ভালো গেল আপু, খুব ভালো থাকুন, সবসময় হাসি খুশি আর প্রাণবন্ত থাকুন। আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, এবং অনেক সুন্দর আড্ডা হলো তোমার সাথে আমার। আসলেই তাই, খুব ভালো থাকুন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।